জুলাই ঘোষণাপত্র দেয়া হবে 5 আগস্ট বিকেলে। উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানের সব পক্ষ, নিশ্চিত করল প্রধান উপদেষ্টার প্রেস উইং। রায়ের বাজারে গণকবর দেয়া জুলাই আন্দোলনে নিহতদের 114 জনের পরিচয় শনাক্তে চলছে কাজ। ট্রাইব্যুনালে কাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ। বছর না ঘুরতেই প্রশ্ন উঠছে কিছু জুলাই যোদ্ধার কর্মকাণ্ডে। ক্ষমতা আর অর্থের প্রলোভন দমাতে জরুরি অভিভাবকত্ব। তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে, তার কারণে যে জাতীয় হিরো সেই তকমাটা তার থাকবে না। তখন এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। জামায়াত আমির ডাক্তার শফিকুরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন। চিকিৎসকদের প্রত্যাশা 7 দিনের মধ্যে ফিরতে পারবেন বাড়ি। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আগেই সতর্ক করা হয়েছিল ঘটতে পারত বড় দুর্ঘটনা। পাঁচতলা থেকে খবর আসছে যে পাঁচতলা একটা দোকানে আগুন লাগছে। তো আমাদের যারা ওই দারোয়ান আছে তারা পানি টানি নিয়ে করছে আর কি দৌড়ঝাঁপ করছে। আমি 999 ফোন দিচ্ছি। ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। ইসরায়েলি বর্বরতায় আরও 83 গাজাবাসীর মৃত্যু, আহত 300-র কাছাকাছি। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে তুরস্কে হামাস নেতারা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। আগামী মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত। এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এমনটাই তার প্রত্যাশা। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হবার মাধ্যমে বাংলাদেশের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি কথা বলেন জুলাই ঘোষণাপত্র নিয়েও। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। সফল আন্দোলনের 1 বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যের পুরোপুরি উন্নয়ন হয়নি বলেও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। সকালে মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি রায়েরবাজার গণকবর পরিদর্শনে যান। সেখানে তিনি জানান, জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে গণকবর দেওয়া 114 জনের মরদেহ তোলা হবে এবং তাদের পরিচয় শনাক্ত করা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। যারা রায়েরবাজারে জুলাই যোদ্ধাদের গণকবর সৃষ্টির নেপথ্যে ছিল, তাদের বিচারের আওতায় আনার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদদের কবরস্থান নির্মাণে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল। আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাবন্দী। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। বছর না ঘুরতেই ভালোবাসার বিপরীত পিঠও দেখে ফেলেছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের কেউ কেউ। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন তাদের এই অধপতন? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা আর অর্থের লোভ সামলাতে পারছেন না কেউ কেউ। এছাড়া এনসিপি গঠনের পর রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদ্বন্দ্বী বিবেচিত হওয়ায় জাতীয় বীরের তকমা ফিকে হচ্ছে জুলাই যোদ্ধাদের। তবে জুলাই হিরোদের দাবি, সরকারের অভিভাবক সুলভ আচরণের শূন্যতা এবং রাজনৈতিক দলগুলোর একরোখা ভাব বিতর্কিত করছে তাদের। আল আমিন হক অহনের রিপোর্ট। যাদের হাত ধরে এলো নতুন বাংলাদেশ, সেই সব শিক্ষার্থীদের কেউ কেউ চাঁদাবাজি সহ নানান অভিযোগে অভিযুক্ত। যাদের আস্থায় ভর করে এতদূর এগুলো বাংলাদেশ, অভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যেই কেন সেই আস্থায় ছেদ? শুধু ওই ওদেরকেই ব্লেম করছি না, ওদের বয়সও এখানে একটা ফ্যাক্টর। আবার আমি বলছি না এই বয়সে অনেকেই নির্লোভ ব্যক্তিত্ব আছেন। তাই আমার মনে হয় সেই পরীক্ষায় ওরা অকৃতকার্য হয়েছে, এবং ওরাই হয়নি, ওরা কিন্তু এই কমিউনিটিটাকেও কলুষিত করেছে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ক্ষমতা ও অর্থ পাওয়ার আগে মানুষকে জ্ঞানী হতে হয়। সুদূর প্রসারী পরিকল্পনা না করেই রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছেন তারা। রাজনীতির ফিল্ডে যখন নেমে যায় তখন তো একটা কম্পিটিশন চলেই আসে, লেভেল প্লেইং ফিল্ডের মতো করে তারা খেলবে। সুতরাং রাজনীতিতে চলে আসছে, এখন টেরি পাচ্ছে, বুঝতে পারতেছে এরা সরকারেরও কৃপা পাচ্ছে, তখন তাদের প্রতি সন্দেহ তৈরি হবে। সুতরাং তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে, তার কারণে যে জাতীয় হিরো সেই তকমাটা তো আর থাকবে না, তখন স্বাভাবিক। সুতরাং তাদেরকে সমীহ করে কথা বলবে এমনও সুযোগ আর থাকে না, কারণ তখন অন্যরা তো ক্ষমতায় আসতে চায়। অস্বীকার করছেন না জুলাই যোদ্ধারাও, বলছেন তাদের উপর সাধারণ মানুষের আস্থার সবটুকু রাখা যায়নি। যারা চাঁদাবাজি করছে তাদের রয়েছে ভিন্ন উদ্দেশ্য। আত্মপক্ষ সমালোচনার পাশাপাশি রয়েছে অভিযোগও। এখানে যেমন অভিযোগ আছে তেমন অনেক প্রোপাগান্ডাও আছে। 1 বছরের মাথায় আরও অনেক কিছু করা সম্ভব হতো, আমরা বা আমাদের জায়গা থেকে হয়তো সম্ভব ছিল। এখানে নানা ধরনের লিমিটেশনস আছে, যার জন্য আসলে সব কিছু করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের অভিভাবক সুলভ আরও আচরণ করার প্রয়োজন ছিল, সেটা আসলে আমরা অনেক জায়গায় মিসিং দেখেছি। আমরা দেখেছি যে শিক্ষা সংস্কার কমিশন এখানে গঠন করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ মনে করেন, যারা বিপ্লব করেছে তাদের সংগঠিত করা যায়নি। এই ব্যর্থতা রাষ্ট্রের। স্বীকার করলেন কেউ কেউ জড়িয়েছেন দুর্নীতি চাঁদাবাজির সাথেও। যখন মুফাত্তিমার দায়িত্ব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন ব্যর্থ হয়, তখন আসলে এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়
সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। জুলাইয়ের অনেক গাদ্দারকে হিরো বানানো হয়েছে বিকজ অফ তারা অনেক ধান্দাবাজি করেছে। এর ফলে যেই ঘটনাটা ঘটেছে, এই ছেলে মেয়েগুলো ইনসিকিউর হয়ে গেছে। এই ইনসিকিউরিটি থেকে 90% আমি বলবো জুলাই বিপ্লবের 90% যারা রয়েছে তারা আসলে সরে গিয়েছে, তারা আসলে বাসায় চলে গিয়েছে। 9% প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হয়ে বসে আছে, 1% কারাপশন করেছে বা কারাপশনের চিন্তা করছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 2 আগস্ট 2024, ততদিনে ধৈর্য হারিয়েছে গোটা জাতি। আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের নয়, শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনী থেকে সন্তানতুল্যদের রক্ষায় মাঠে নামে অভিভাবক, শিক্ষক, শিল্পী সমাজসহ দেশের সব শ্রেণী পেশার মানুষ। গোটা দেশে তখন যুদ্ধ পরিস্থিতি, যেখানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের দিকে বন্দুক তাক করে আছে জাতির নিরাপত্তায় থাকা রাষ্ট্রীয় বাহিনী। সুমাইয়া ঐশী রিপোর্টে জানব কোটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়ার সেই সন্ধিক্ষণের কাহিনী। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। একদিন আগেই ডিবি হেফাজত থেকে মুক্তি দেয়া হয় 6 সমন্বয়ককে। মুক্তি পেয়েই স্পষ্ট বার্তা, আন্দোলন চলবে। জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ানোর বিষয়টিও এদিন নিশ্চিত করেন এই সমন্বয়করা। তবে দীর্ঘক্ষণ ডিবি হেফাজতে থাকা এই সমন্বয়কদের এখন কতটা বিশ্বাস করা যায় তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন কোনো সমন্বয়ক। নাহিদ ভাই, আসিফ ভাইরা যখন আসলে মুক্তিটা পায় আর কি, ওই সময়ের ভিতরে তাদের একটা কথা বলা হচ্ছিল, বাজারের ভিতরে একটা, দে আর সোল্ড। অনেকে বলছিল যদি তোমার বড় ভাই ব্রাদার সোল্ড না হয়, তাদেরকে কি ইনজেক্ট করা হয়েছে, তাদের মাথায় কি চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাপার আছে, তোমরা তো জানো না। এবং ভাইরা এসে একটা কথা বলছিল, আন্দোলন যেহেতু নেতৃত্ব তোমরা দিছো, তোমরা দাও, আমরা আমাদের ব্যাপারগুলোকে আসলে ক্লিয়ার করি। এবার দ্বিগুণ সাহসে মাঠে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মূল স্রোতে ততদিনে গতি এনেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা। সকল বন্দীকে মুক্তি আর হত্যার বিচার চেয়ে সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে শুরু হয় গণমিছিল। বৃষ্টিতে ভিজেই তাদের সঙ্গে গলা মেলান অভিভাবক, শিক্ষকরা। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। প্রগতি সরণিতে ধ্বনিত হয় ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন ঝরা স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রতিবাদ সমাবেশ করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। অন্যদিকে বায়তুল মোকাররম থেকেও বের হয় গণমিছিল। সবার দাবি হত্যার বিচার আর 9 দফার বাস্তবায়ন। এদিকে উত্তরা 11 নম্বর সেক্টর তখন রণক্ষেত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা আন্দোলনকারীদের ওপর চলে ছাত্রলীগ আর পুলিশের দ্বিমুখী হামলা। পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের মাঝে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। ততদিনে ধৈর্য হারিয়েছেন শিল্পীরাও। 2 আগস্ট বেলা 11টা থেকে ধানমন্ডির 7 মসজিদ রোডে প্রতিবাদ সমাবেশ করেন শিল্পী সমাজ। গান, কবিতা আর পথনাটকের মাধ্যমে ছাত্র হত্যার প্রতিবাদ জানান তারা। অন্যদিকে বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে দ্রোহ যাত্রার ডাক দেন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের আরেকটি অংশ। শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেই দ্রোহ যাত্রা, যেখানে অংশ নেন অজস্র সাধারণ মানুষ। মিছিলটির যাত্রাপথে হাততালি দিয়েও সমর্থন জানান পথচারীরা। যতগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম, আমরা বলেছিলাম যাদের পক্ষে সম্ভব আর কি, যারা ইচ্ছা আছে, ইভেন উত্তরার গ্রুপকেও আমরা এই নির্দেশনায় দিয়েছিলাম গিয়ে ওইখানে যোগ হতে। আমরা একটা জিনিস জানতাম যে আমাদের ফেসগুলো যদি শহীদ মিনার শুরুতে যায়, একটা ক্র্যাকডাউন চালানো হবে। বাট এই যে মানুষগুলো রয়েছে এখানের ভিতরে, তো সমাজের সিভিল সোসাইটির অনেক মানুষগুলো রয়েছে, টিচাররা আসছে, সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, এদের উপর গুলি চালানোটা খুব কঠিন। সারা দেশেও এদিন ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। ফেনী, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রতিটি প্রান্তে একরকম যুদ্ধ পরিস্থিতি, যার একপাশে ভারী অস্ত্রে সুসজ্জিত ও প্রশিক্ষিত রাষ্ট্রীয় বাহিনী, আর অন্যদিকে নিরস্ত্র সাধারণ ছাত্ররা দাঁড়িয়ে এক বুক সাহস নিয়ে। তাদের বুকেই চলছে গুলি, তবে দমানো যাচ্ছে না কোনো মতে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের 5ম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন তিনি। বলেন, যারা সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে দেশে পরিবর্তন আনতে চায় তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্র ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। এই মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হার্টে 4টি বাইপাস করা হয়েছে বলে জানানো হয়। চিকিৎসকদের প্রত্যাশা আগামী 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল 7:30টায় ডাক্তার শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। 9টায় শুরু হয় অস্ত্রোপচার। প্রায় 4 ঘন্টা ধরে চলে অপারেশন। দলের শীর্ষ নেতারা ছাড়াও হাসপাতালে আছেন জামায়াতের আমির পরিবারের সদস্যরা। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে পরপর দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। এরপর ধারাবাহিকভাবে তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এনজিওগ্রামে হার্টে 5টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে 3টি বেশি গুরুতর হওয়ায় বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়। বাকি 2টি ব্লকও ছিল প্রায় 50% মতো। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের আগুন। সকাল 10টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিটকে। আগুন নেভানো গেলেও পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে 2টি গোডাউন। প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট, কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মার্কেটের 5ম তলার একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে। 5 তলা উপরে ভয়াবহ অবস্থা। ওখানে এক দোকান থেকে আরেক দোকানে ছড়ায় গেছে আগুন। পূর্ব দিকে কয়েকটা দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট টানা সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে 2টি দোকান। সেই সাথে ভস্মীভূত হয়েছে গোডাউনে থাকা মালামাল। সর্বস্ব হারিয়ে চোখে মুখে হতাশার ছাপ দোকান মালিকদের। 5 তলার প্রতিটি দোকানে ছিল গোডাউন, যেখানে মজুদ ছিল মোবাইলের বিভিন্ন সামগ্রী। নিচেগুলো অল্প কিছু ভালো আছে। যে আমার দোকানের অবস্থা আলহামদুলিল্লাহ এখনই আছে, ভিতরে মনে পানি ঢুকছে আর কি। 3 তলা আমার দোকান ঠিক আছে, গোডাউন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই ভবনটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, তাই ছড়িয়ে পড়ে আগুন। 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপূরণীয়। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ বলে জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে। ভাটার এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় ভাটারা থানায় এই পর্যন্ত 22 জন গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেলের সামনে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও 2 জন গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট 14 জন গ্রেপ্তার করা হলো। এছাড়াও গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় উপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ধানমন্ডির বাসা থেকে চাঁদার টাকায় কেনায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে প্রত্যেকটা জায়গায়। ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেখানে হয়তো বা এই যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। এই যে আজকেও কিন্তু এটা চলবে, এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। দর্শক, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আইইউবির ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন এখন কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। চলবে, এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। এই যে এত ধরনের সংস্কার, এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। তারা সামান্য তাদের প্রধান ডিউটি ছিল, যারা এই আন্দোলনে গণতন্ত্রের সংগ্রামে যারা আহত, নিহত, শহীদ হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই সামান্য কাজটাই তো করতে পারেনি। তারা কিছুদিন পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগের মোড়ে অবরোধ করে। কত দুঃখের কথা! আমরা কি জাতি, কিসের সরকার, কিসের রাজনৈতিক দল? এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না? এদের চিকিৎসা করতে পারি না এই দেশ?
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখনও তো দেশের কর্তা ব্যক্তিরা বিদেশে যান, 100-200 লোক নিয়ে যান, বড় বড় 5 স্টার 10 স্টার হোটেলে থাকেন। এগুলো কমায় এদের একটু চিকিৎসার খরচ দেন, এদেরকে বাঁচতে দেন। অদ্ভুত এক আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে এমনই একটি আন্দোলন যেখানে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, প্রধান বিচারপতি 2-3 জন পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 600 পুলিশ অফিসার গুলি করে মানুষ মেরেছে, তারা গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, এটা ঠিক কাজ করে নেই। যাই হোক, এই আন্দোলন এমনই একটি আন্দোলন যেখানে পিতা এবং পুত্র একসাথে কন্যা সহ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে অনেকে দরিদ্র জাতি মনে করে, কিন্তু আমাদের এমন সম্পদ আছে পৃথিবীর কোনো রাষ্ট্রে যে সম্পদ নাই। আমাদের একটি সাহসী তরুণ সমাজ আছে, তারা যে কোনো দুঃশাসনকে ছিঁড়ে ফেলার সাহস রাখে। আবু সাইদের মতো ব্যক্তি খালি হাতে রাইফেলের সামনে বুক পেতে দিয়েছে। উন্নত রাষ্ট্রে টাকা করি তাদের থাকতে পারে, সাবমেরিন থাকতে পারে, নিউক্লিয়ার ওয়েপন থাকতে পারে, এই সাহস তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি, তিনি গজব নাজিল করেছেন এই স্বৈরাচারী আওয়ামী লীগের উপরে। তাদের গজবে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো সময় আছে, আমরা এই চেতনাকে যেন ধারণ করি। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা যেন ঐক্যবদ্ধ আমরা থাকি, নাহলে ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ দেওয়া হবে। তবে মনে হয় যে আমাদের বোধহয় আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন কথা বলছিলেন, সরাসরি সেখানে ছিলাম। দর্শক, দৈনিক যুগান্তর কার্যালয়ে চলছে সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গোল টেবিল বৈঠক। আমরা সেখানে সরাসরি চলে যাব, সেখানে কথা বলছেন আব্দুল আল মিন্টু। চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রত্যাশা ছিল সেটা অলরেডি আগস্টের 5 তারিখে হয়ে গেছে। সেটা ছিল একটা স্বৈরাচারী সরকারের পতন। পরবর্তীকালে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, আমি নিজে কোনোদিন কোনো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কিছুই করি নাই। অতএব আমার প্রাপ্তি নিয়ে আমার কোনো দুঃখও নাই, ক্ষোভও নাই। আর আশা এবং আকাঙ্ক্ষা একটা জাতিতে, আমাদের 18 কোটি দেশের লোক, এটা বহুমাত্রিক। একজন সাধারণ লোক যে যার অশিক্ষিত বা শিক্ষিত যাই হোক, তার আকাঙ্ক্ষা হইতে পারে, প্রত্যাশা হইতে পারে, ভাই আমার একটা চাকরি দরকার। আরো একজন লোক জেলে আছে, তার প্রত্যাশা হলো ভাই কিভাবে আমি মুক্তি পাবো। তো এরকম এটা, এই আশা এবং প্রত্যাশা কিন্তু একটা রাষ্ট্রীয় জীবনে বহুমাত্রিক। এর ভিতরে যদি আমরা সংক্ষেপ করে আসতে চাই, একটা হলো আমি চাই আমার দেশের সামাজিক শৃঙ্খলা, আমি চাই আমার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আমি চাই আমার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। দর্শক, দৈনিক যুগান্তর কার্যালয় থেকে আব্দুল আল মিন্টুর বক্তব্য শুনছিলাম সরাসরি। মেধাবী জাতি তৈরির এটাই উপযুক্ত সময়, এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে তৈরির। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মাধ্যমে সামাল দিতে হবে বলেও জানান তিনি। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকার সচেষ্ট, এই মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের জানা প্রয়োজন অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে শিক্ষার অবস্থানটা কি, যার ফলে আন্তর্জাতিক যে টিমস বলে একটা এবং লানা দুটো উদ্যোগ রয়েছে, যেখানে অনেকগুলো দেশ এই উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত। সেখানে আমরা নিজেদেরকে নীতিগতভাবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যাতে আমরা বুঝতে পারি আমাদের সমস্যাগুলো কোথায়, এবং থার্ড পার্টি এই ধরনের একটা অডিট হওয়া দরকার। কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে টাকা পাচার করেছে, তারা দেশ থেকে পালিয়ে যাওয়ায় অনেক কারখানা এখন বন্ধ। এর জন্য সরকার দায়ী নয় বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি। এ সময় নৌ উপদেষ্টা
উপদেষ্টা বলেন, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। যদি কারখানা নাই চলতো তাহলে 7% 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন। বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন চট্টগ্রামের রপ্তানিকারকরা। এরই মধ্যে চীন ও ভারতের ত্রয়োদশ ক্রয়াদেশ পেয়েছেন সেখানকার কারখানাগুলো। তবে খরচবিহীন এসব ক্রয়াদেশে সরকারি নীতিমালা সহজীকরণ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি, তৈরি হবে নতুন কর্মস্থান, বলছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দুই প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। বাংলাদেশের চেয়ে এ হার চীনে 20 ও ভারতের 5% বেশি। ফলে আপাতত বিশ্ব রপ্তানিতে ভালো অবস্থানে বাংলাদেশ। ভিয়েতনাম, চীন ও ভারতের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রামে ক্রয়াদেশ দেয়া শুরু করেছে। এতে নতুন সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। ট্রাম্পের টেরিফ যখন প্রথম ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের কাছে আসছে যে তারা অর্ডার করতে চায়। আমি নিজেও আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ অর্ডার করছি, কিন্তু এখানে চাইনিজদের যে আমরা যে প্রক্রিয়া কাজটা করি সেটা হলো যে এফওসি, তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্যাব্রিকটা পাঠায়, অ্যাক্সেসরিজটা পাঠায়, আমরা সিলিয়ে তাদেরকে এক্সপোর্ট করি। এফওসিটাকে যদি সম্পূর্ণরূপে যদি ওরা আমাদেরকে ফ্রি করে দেয় এনবিআর থেকে বন্ডে, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা খুবই ভালো হবে এবং আশা করি আমরা যে $100 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট নিচ্ছি সেটা খুবই সহজভাবে আমরা এগোতে পারবো। এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি নতুন নতুন ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন শ্রমিক নিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান। নতুন কিছু কাজ আনতে পারি, আমাদের দেশের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে, আমরা অর্থনীতিতে আমরা আরও ডলার ইনকাম আমাদের বেড়ে যাবে এবং ওনারা কিছু হাই ক্যাটাগরি কাজ করে যেগুলোর এফওবি ভ্যালু অনেক বেশি। ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে সরকার আরেকটা চ্যালেঞ্জ হবে শ্রমিক সৃষ্টি করার। খরচবিহীন এসব ক্রয়াদেশে রয়েছে সরকারি নীতিমালার নানা প্রতিবন্ধকতা। ভোগান্তি কমিয়ে এনে এসব ক্ষেত্রে সহজীকরণ হলে লাভবান হবে পোশাক খাত ও দেশের অর্থনীতি, বলছেন ব্যবসায়ীরা। অর্ডারগুলো নিলে ওগুলোকে আবার আমরা যখন ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি ওগুলোর যে তদারকি যে ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু অনেক জটিল। এটাকে তদারকি ওইভাবে না করে আমরা এক্সপোর্টে তদারকি করতে পারি যেভাবে আগের মতো। নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্টে কিছু সহযোগিতা সরকার থেকে দরকার, কম ইন্টারেস্ট রেট বলেন বা লং ফাইন্যান্সিং বলেন, তাহলে আমরা এইসব ইনভেস্টমেন্ট যদি করতে পারি টেকনোলজিতে, আমরা অনেক নতুন টাইপের প্রোডাক্টে কাজ করার একটা সুযোগ পাবো। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। 5 মাসেরও বেশি সময় পর আবারও মুখর ক্যাম্পাস। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিরত থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষক সমিতিও। নবনিযুক্ত উপাচার্য বলছেন, ধীরে ধীরে বাকি সংকটগুলো সমাধান করা হবে। তবে সেশন জটে পড়ার শঙ্কা ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের। 5 মাসেরও বেশি সময় পর আবারও শিক্ষকদের পদচারণায় মুখর ক্যাম্পাস। প্রতীক্ষার অবসান শেষে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে দুশ্চিন্তা আছে সেশন জট নিয়ে। পাশাপাশি 37 শিক্ষার্থীর কারণ দর্শানোর নোটিশের বিষয়টিও ভাবিয়ে তুলছে তাদের। এখন এক্সাম শেষ হবে, দেন এই সেমিস্টার পরে যে সেমিস্টার শুরু হওয়ার কথা যেটা জানুয়ারিতে, ওটা এখনো শুরু হয়নি আমাদের। মানে আমরা খুব বেশি পিছিয়ে আছি। বিসিএস এর যে টাইম ছিল ওটা চলে গেছে, তারপর আরও অনেকগুলো সার্কুলার ছিল যেগুলো আমরা লস করে ফেলেছি। ছাত্রদের দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে স্যারদের কাছে, সে ভুলগুলো যাতে স্যাররা আমাদের মাফ করে দিয়ে কাছে টেনে নেয়। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় কোনো বিভাগের পরীক্ষা আটকে আছে। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়ে চিন্তিত শিক্ষকরাও। পরীক্ষা তো যারা ছিল সেগুলো তো পিছিয়ে গেছে,
তো সেই হিসাবে আমাদের এই লসটা কভার করার জন্য আমরা এখন প্ল্যান করতে পারি। সহিংসতায় জড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। তবে বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তারাও। যেহেতু বর্তমান ভাইস চ্যান্সেলর কাজ করেছেন, ইনি বলেছেন সব চাপের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেলানোর চেষ্টা করবেন এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। সো আমরা শিক্ষকরা ওনার কথায় আশ্বস্ত হয়েছেন বলেই এই দাবিটা এইভাবে তলার আর প্রসঙ্গ থাকছে না, 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। যোগদানের 5 দিনের মাথাতেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেন নবনিযুক্ত উপাচার্য। আশ্বাস দেন পর্যায়ক্রমে সব সংকটই সমাধান করা হবে। শিক্ষকরা ছাত্ররা তাদের তাদের আন্দোলন থেকে সরে আসছে, তাদের দাবিটা আপাতত এক জায়গায় সরে আসছে যে ক্লাস এবং তদন্ত একই সাথে চলবে। আমরা ক্লাস শুরু করেছি, বিচারিক যেটা আছে প্রসিডিওর এগুলো সমান তালে চলবে। গেল 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে সংঘর্ষ হয় কুয়েট শিক্ষার্থীদের। এ ঘটনায় ভিসি অপসারণের পর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর হজরত আলীকে। বিভিন্ন পক্ষের আপত্তির মুখে 18 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত আরও 2 জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে শুক্রবার কুন্তান থেকে রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিলেন তারা। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। সড়ক থেকে ছিটকে যাওয়ায় হয় দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রাণ হারান 30 বছরের গাড়ি চালক সাবের হোসেন। মারা যান 21 বছর বয়সী জাহিদ হাসান ও 24 বছর বয়সী আবদুল্লাহ নামে আরও 2 জন। এই ঘটনায় গাড়িটির আরও 2 যাত্রী হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাদের। পুলিশের সূত্রে জানা যায় বৈধ লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতেন ওই চালক। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে পাত্তাই দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করে ইউক্রেনে অভিযান আরও জোরদার করেছেন রুশ প্রেসিডেন্ট। রুশ বাহিনী দখল করছে নতুন নতুন এলাকা। পুতিন অবশ্য কিয়েভের সাথে শান্তি আলোচনা নিয়ে আশাবাদী, তবে দখলকৃত এলাকা থেকে সরে আসতে মোটেও রাজি নন তিনি। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়াকে শুরুতে 50 দিনের ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় কোনো প্রতিক্রিয়াই জানাননি রুশ প্রেসিডেন্ট। গত সপ্তাহে সময়সীমা কমিয়ে 10-12 দিনের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেওয়া হয় পুতিনকে। এবারও অবশ্য থোড়াই কেয়ার করছেন তিনি, বরং ফ্রন্টলাইনে আরও সক্রিয় রুশ সেনারা। 2 দিন আগেই কিয়েভে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া, যাতে 1 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেনের রাজধানী। এমন আচরণে ক্ষুব্ধ ট্রাম্প বুলশিট বলে গালি দিয়ে বসেন পুতিনকে। ইউক্রেনের রুশ অভিযানকে চরম বিরক্তিকর আখ্যা দেন। পুতিন অবশ্য দাবি করছেন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার বিষয়ে আশাবাদী তিনি। ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তাকে উদ্দেশ্য করেই বলেন, অস্বাভাবিক বা অতিরঞ্জিত প্রত্যাশার কারণেই তৈরি হয় সব হতাশা। ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সাম্প্রতিক 3 দফা আলোচনার জেরে শত শত বন্দি বিনিময়ের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি। আলোচনা গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত, তবে সব হতাশা তৈরি হয় অস্বাভাবিক প্রত্যাশা থেকে। আমাদের শর্তগুলো অপরিবর্তিত, যা তাদের স্পষ্ট করেছি। আবারও বলতে চাই, দীর্ঘস্থায়ী শান্তি চাই, যা রাশিয়া ইউক্রেন 2 দেশকে সন্তুষ্ট করবে। উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। যেখানে শত শত বন্দী নিজ দেশে ফিরতে পারছেন, সেখানে কিভাবে একজন মানুষ ইতিবাচক কিছু দেখতে পান না? পুতিনের শর্ত, ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোয় রাশিয়ার মালিকানা মেনে নিলেই থামবে সংঘাত। রুশ অভিযানে একের পর এক এলাকা হারিয়ে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমাদের প্রতি রাশিয়ার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও 83 গাজাবাসী। এদের মধ্যে ত্রাণ সংগ্রহের সময় চালানো হামলায় নিহত হয়েছে 49 জন, আহত কমপক্ষে 270 জন। এদিকে অপুষ্টিতে ভুগে একদিনে মৃত্যু হয়েছে আরও 3 ফিলিস্তিনির। এদের মধ্যে 2 জনই শিশু। এই নিয়ে খাদ্যাভাব এবং অপুষ্টির কারণে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 162 জনে, যার মধ্যে 92 জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মারাত্মক খাদ্য সংকটে মৃত্যু ঝুঁকিতে রয়েছে উপত্যকার হাজার হাজার শিশু। গত মার্চে গাজায় ত্রাণ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল। গেল মে মাসের শেষ
দেশে শুরু হয় ইসরায়েল নিয়ন্ত্রিত সহায়তা কর্মসূচি, তখন থেকেই নিয়মিত ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সৈন্যরা। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে স্পেনে পাড়ি জমিয়েছে 13 ফিলিস্তিনি শিশু। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে স্প্যানিশ বিমানবন্দরে পৌঁছায় তারা। এ সময় তাদের স্বাগত জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া। 13 জনের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত, বাকিরা ইসরায়েলি আগ্রাসনে গুরুতর আহত। তাদের সরাসরি নেওয়া হয় মেডিকেল সেন্টারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, ফলে খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসছে বহু দেশ। কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য কাঠামো। সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা। মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় স্পেন সরকার। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তুরস্ক সফরে গেলেন হামাস নেতারা। শুক্রবার ইস্তাম্বুলে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একটি প্রতিনিধি দল। হামাসের শুরা কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ দারোইসের নেতৃত্বে হামাস নেতারা বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে গাজার বর্তমান মানবেতর পরিস্থিতি ও যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হয়েছে। জাতিসংঘ যেন পরিণত হয়েছে বৈঠক সর্বস্ব সংগঠনে। ব্যাপক গবেষণা আর কারিগরি অর্থ খরচ করে তাদের যেসব প্রতিবেদন প্রকাশ করা হয় তা নিয়েও আগ্রহ নেই মানুষের। জাতিসংঘেরই এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, 2024 সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের 27,000 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত হয়েছে 1000-এর বেশি রিপোর্ট। অতিরিক্ত বৈঠক ও রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। গাজায় চলমান ইসরায়েলের লাগাতার আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো সংঘাত বন্ধেই অবশ্য এ পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা। আর তাই বর্তমান বাস্তবতায় সংস্থাটি সংস্কারের দাবি এখন বেশ জোরালো। 2025 সালে 80 বছর হবে জাতিসংঘের বয়স। গত 7 বছর ধরে তারল্য সংকটে ভুগছে সংস্থাটি। আর তাই খরচ বাঁচানো ও বিভিন্ন সংস্কারের লক্ষ্যে গত মার্চ মাসে UN80 রিফর্ম টাস্ক ফোর্স চালু করেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মহাসচিবের উদ্যোগে গঠিত এই টাস্ক ফোর্সের এক প্রতিবেদনে উঠে এলো মাত্রাতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘে। 2024 সালে 240টি সংগঠনের 27,000 বৈঠকের সঙ্গে যুক্ত ছিল সংস্থাটি, যা 1990 সালের তুলনায় 20% বেশি। 1000-এর বেশি প্রতিবেদন প্রকাশ করা হলেও সেগুলো পড়ে দেখে না খুব বেশি মানুষ। এমন তথ্য উঠে এসেছে খোদ জাতিসংঘের রিপোর্টে। অতিরিক্ত বৈঠক আর প্রতিবেদন জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গত বছর আমাদের 240 সংগঠন 27,000 বৈঠকের সাথে যুক্ত ছিল। আমাদের সচিবালয় একাই 1100 রিপোর্ট তৈরি করেছে, কিন্তু এই রিপোর্টগুলো ব্যাপকভাবে পঠিতও হয় না। প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের শীর্ষ 5টি রিপোর্ট মাত্র 5,500 বারের মতো ডাউনলোড হয়েছে। এছাড়া প্রতি 5টির মধ্যে একটি ডাউনলোড করা হয়েছে 1000 বারেরও কম। মহাসচিবের দাবি, তাদের প্রকাশিত প্রতি 5টি প্রতিবেদনের মধ্যে 3টি হয় সাদৃশ্যপূর্ণ। জাতিসংঘকে আরো ভালোভাবে পরিচালিত করার জন্য আমরা একাধিক পরামর্শ প্রস্তাব করছি। তার মধ্যে রয়েছে কম সভা, কম প্রতিবেদনের মাধ্যমে যাতে ম্যান্ডেট পূরণ করা সম্ভব হয়, যাতে উপযুক্ত ফরম্যাটও আরো ভালো প্রতিবেদন তৈরি করা যায়। জাতিসংঘের প্রকাশিত এই রিপোর্ট নতুন করে সংস্থাটির কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।